স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি ফারহাত তাসনিম। ফেনী থেকে পানিবন্দী মানুষের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কোন এলাকার পানি কমছে আর মানুষের দুর্দশার চিত্র আমাদের বিস্তারিত জানাবেন। জি নিশ্চয়ই ফারাজ, সুখবর দিয়ে একটু শুরু করতে চাই, কারণ আজকে সারাদিনে বৃষ্টি তেমন একটা হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই প্রেক্ষিতে যদি আমি বলতে চাই, গত 2 দিনে বা টানা 3 দিনে যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে ফেনীর যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে ফুলগাজী এবং কি পরশুরাম, সেই পরশুরামের পানি কিন্তু কিছুটা কমে গেছে। তবে ফুলগাজীটা এখনো শেষ আগের মতোই পানিবন্দী রয়েছে মানুষ এবং কি পানি রয়েছে। সেই পানিগুলো যে প্রবাহিত হচ্ছে সেটা নতুন করে যে উপজেলা ছাগলনাইয়া, সেই ছাগলনাইয়াতে যেহেতু আমি আছি, সেখানে প্রায় প্রতিটি গ্রাম কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আর সেক্ষেত্রে সাধারণ মানুষের তো ভোগান্তির মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ। সেই ভোগান্তির আসলে শেষ নেই, কারণ ঘরে উঠেছে পানি, রান্নাঘরে উঠেছে পানি, সেখানে সুপেয় পানির যে সংকট, সেটা নিয়ে তারা অনেকটাই শঙ্কায় রয়েছেন। কিভাবে তারা যে পানি এখান থেকে বেঁচে ফিরবেন কিংবা সুপেয় পানি পান করবেন, সেই পদ্ধতিটা কিন্তু তারা আসলে দেখছেন না। আপনি যদি একটু দেখাতে চাই, সেই ঘরটির মধ্যে পানি যে পরিমাণ আসলে প্রবেশ করেছে, সেখানে থাকাটা অনেকটা দুষ্কর। এখানে সুপেয় পানির একেবারে সংকট, এমনকি শুকনা খাবারের সংকট রয়েছে, কারণ আশেপাশে যে হাট বাজারগুলো রয়েছে, সেখানে দোকানপাটও বন্ধ থাকায় সেখানে পানি উঠায় কিন্তু একেবারেই খুবই নির্বিকার জীবনযাপন কাটাচ্ছেন। এখানে অনেকেই বোঝানোর চেষ্টা করছেন, কারণ এখানে থাকাটা সম্ভব না, তাই তারা আশ্রয় কেন্দ্রে কিংবা আত্মীয় বাড়িতে যেখানে পানি উঠেনি সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন। তাই ঘরগুলোর মধ্যে যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো উদ্ধার করা বা যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, সেগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা দেখছেন এবং কি সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন। এখানে অনেকে আছেন। আপনারা কতদিন ধরে এখানে পানি বন্দি আছেন? আজ 2 দিন। কি কি খাবার খাচ্ছেন? খাবার খাচ্ছি শুকনো, ধরেন শুকনো খাবার আর কি, মুড়ি দিই, মানে বুট দিই, কোনো রকম গ্যাসে। পানির সংকট রয়েছে কি? জি, পানি, সুপেয় পানি যে পানি পান করেন টিউবওয়েল থেকে? হ্যাঁ, ওগুলো টিউবওয়েল থেকে নিই। টিউবওয়েলে পানিও নামে গেছে, টিউবওয়েলে পানিও নাই। ফারা, শুনছিলেন তার মুখ থেকেই যে আসলে এখানে যদি আরেকটা চিত্র যদি ছোট্ট করে একটু দেখাতে চাই, যে হাঁসগুলো, যে পোষা হাঁসগুলো, সেই হাঁসগুলো কিন্তু মানুষ যেখানে বিছানায় ঘুমাতো সেখানে সেই হাঁসগুলো রাখা হয়েছে। তার মানে বুঝতে হবে কতটা দুর্বিষহ জীবনযাপন কাটাচ্ছেন এখানকার মানুষ। তো সবকিছু মিলেই বলা যায় যে পরবর্তী সংবাদে হয়তো বা নতুন কোনো জায়গায় গিয়ে নতুন কোনো তথ্য তুলে ধরার চেষ্টা করব, এবং কি এই দুর্বিষহ জীবন এবং কি জীবন যুদ্ধ কতদিন চলবে সেটা নিয়েও শঙ্কা রয়েছে। তাই তারা চাচ্ছেন ত্রাণ নয়, স্থায়ী সমাধান। এই ছিল এখান থেকে ফারা সবশেষ। আরিফ, ধন্যবাদ। বাগেরহাটে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সেখানকার সবশেষ তথ্য জানতে চলে যাচ্ছে সহকর্মী সৈকত মণ্ডলের কাছে। সৈকত, বাগেরহাটের পরিস্থিতি কি? জলাবদ্ধতা নিরসনে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, এখানে কিন্তু আসলে গতকাল বিকাল থেকে কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু পৌর শহরের যে রাস্তাঘাট ছিল সেগুলো থেকে কিন্তু আসলে পানি নামতে শুরু করেছে। কিন্তু নিম্নাঞ্চল ও পৌরসভার যে ড্রেনেজ ব্যবস্থা ও সুইচ গেট গুলো খারাপ থাকার কারণে কিন্তু যে বিভিন্ন বাসা বাড়িতে কিন্তু আসলে পানি ঢুকে রয়ে গেছে, সেগুলো কিন্তু আসলে বেরোতে পারছে না। পৌরবাসীরা বলছে যে ড্রেনেজের ভিতর ময়লা থাকার কারণে কিন্তু আসলে এগুলো হচ্ছে। আমরা যদি একটু কথা বলি পৌরবাসীদের একজনের সাথে, যে আসলে তারা কেমন ভোগান্তিতে রয়েছে, তারা নিজেরা একটু যদি বলে। আমরা এই দীর্ঘ কয়েকদিন যাবৎ পানির ভিতরে আছি। সাধারণ মানুষ ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, চুলায় রান্না করতে পারতেছে না। সামনে 100 গজ 200 গজ দূরে খাদ্দার সরকারি প্রাইমারি স্কুল, এটা পৌরসভার 9 নং ওয়ার্ডের ভিতরে। জানাজার নামাজের মাঠ, মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ার মতো ব্যবস্থা নাই। স্কুলে ছোট ছোট বাচ্চারা প্রাইমারি স্কুলে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। স্কুলের শিক্ষকরা যাইতে আসতে পারতেছে না। রাস্তার এই পরিস্থিতি, কোনো ব্যবস্থা নেই, পানি সরানোর কোনো ব্যবস্থা নেই। পৌর কর্তৃপক্ষ, প্রশাসকের যে দায়িত্বে আছে, উনি আন্তরিক না। ওনারে এই ব্যাপারে আমরা এলাকাবাসী একাধিকবার ওনার কাছে যে বলার পরেও উনি কোনো ব্যবস্থা নিচ্ছেও না। আমরা জেলা প্রশাসক বাগেরহাট মহোদয়ের কাছে আবেদন করতেছি, দ্রুত এই পানি সরানোর ব্যবস্থা না করলে
সাধারণ মানুষ খুব দুরবস্থার ভিতরে আছে। যেমনটা শুনছিলেন, আসলে আমরাও কিন্তু দেখিনি কখনো প্রশাসনকে এই জলাবদ্ধতা নিয়ে কোনো পদক্ষেপ নিতে। এমনকি আমাদেরকে কিছু জানানো হয়নি। এইভাবেই আসলে বাগেরহাট পৌরবাসী বিভিন্ন সময় জোয়ারের পানি ও বৃষ্টির পানিতে কিন্তু আসলে তলিয়ে যাচ্ছে। সৈকত, ধন্যবাদ। রাজধানীর সূত্রাপুর কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা, মা ও ৩ সন্তান দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ভ্যান চালক রিপন, তার স্ত্রী চাঁদনি, ছেলে তামিম, রোকন ও ১.৫ বছরের মেয়ে আয়শা। সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সূত্রাপুর কাগজিটোলায় একটি ৫তলা বাড়ির নিচতলায় ভাড়া থাকেন ওই পরিবার। এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৫ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে এবার। ২০১০ সালের পর পাশের হার এত কম হয়নি আরও কোনো বছরই। আন্তঃশিক্ষা বোর্ড বলছে এবার শিক্ষার্থীরা যেভাবে লিখেছে সেভাবেই মূল্যায়ন করা হয়েছে। আর জুলাই বিপ্লবের প্রভাবসহ নানা কারণে ফলাফলে এই ধস বলে মনে করেন শিক্ষা গবেষকরা। পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে ভাবারও তাগিদ তাদের। জুলাই গণ অভ্যুত্থানের পর এটি প্রথম এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, যাতে পাশ করেছে ৬৮.৪৫% শিক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থী ছিল ১৯,০৪,০৮৬ জন, যার মধ্যে ৬,৬৬০ জন পরীক্ষার্থী ফেল করেছে। পর্যালোচনায় দেখা গেছে গত ১৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে খারাপ ফল। এর আগে ২০০৯ সালের পর সবচেয়ে কম পাশের হার ছিল ২০১৮ সালে ৭৭.৮%। আবার গতবারের চেয়ে এবার পাশের হার কমেছে প্রায় ১৪.৫৯%, আর জিপিএ ৫ কমেছে ৪৩,০৯৭ জন। এবার গতবারের চেয়ে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১,৯৮৪টি কম, আর প্রায় ৩ গুণ হয়েছে কোনো শিক্ষার্থী পাশ না করতে পারা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। এবার ফলাফল খারাপ হয়েছে গণিতেও। আন্তঃশিক্ষা বোর্ড বলছে এবার পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন করা হয়েছে তাদের লেখা অনুযায়ী। আমরা ওরকম কোনো লক্ষ্য নিয়ে টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করব, কি জিপিএ এরকম কমাবো, কি বাড়াবো, এরকম কোনো টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করিনি। উত্তরপত্র মূল্যায়নে আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই। নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দেবেন না। পরীক্ষার ফল বিপর্যয়ের পেছনে জুলাই আন্দোলনের প্রভাবসহ নানা কারণ দেখছেন শিক্ষা বিশেষজ্ঞরা। এবারে রাজনৈতিক সত্তা না থাকবার কারণে একটা নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি এবং অ্যাসেসমেন্ট হয়েছে। আমি মনে করি জুলাই বিপ্লবের কারণে আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং আমাদের অভিভাবকদের মানসিক পরিস্থিতি এবং অস্থিরতাও কিন্তু আমাদের এই ফলাফলের উপর এক ধরনের নেতিবাচক প্রভাব পড়াটা খুবই স্বাভাবিক। আমাদের এই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের একটা শিক্ষার প্রতি এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ কিন্তু অনেকটাই কমে গেছে। নিরপেক্ষতা বজায় রেখে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য আমি মনে করি পরীক্ষা পদ্ধতি এবং মূল্যায়ন পরিচালনা হওয়া উচিত। তবে শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু ভালো ফলাফল দিয়েই সামনে এগোনো যাবে না বলেও মত বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩ দিনের শুল্ক আলোচনার দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের বৈঠক শেষ হয়েছে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। বৃহস্পতিবার ওয়াশিংটনের স্থানীয় সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের মধ্যে এই বৈঠক হয়। এতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য ও শুল্ক ইস্যু নিয়ে আলোচনা হয়। দুপক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।